রক্ত হচ্ছে এক ধরনের রূপান্তরিত যোজক টিস্যু। কেন বলা হচ্ছে এরকম? কারণ আসলে রক্ত হচ্ছে আমার শরীর ভেতর যতগুলো তন্ত্র আছে সবগুলোকে একটা আরেকটার সাথে কানেক্ট করছে। এটি গাঢ় লাল বর্ণের অস্বচ্ছ খাদ্য বিতরণ। এটাকে পরিবহন গুচ্ছ বলা হয়ে থাকে, কারণ এটা কি করছে, এটা আমার শরীরের প্রত্যেকটা কোষের জন্য যা যা প্রয়োজন সেটা সেটা নিয়ে যাচ্ছে, আবার বিপাকীয় যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে সেগুলো অপসারণের ব্যবস্থা করছে, যার কারণে রক্তকে আমরা পরিবহন কলাগুচ্ছ বলে থাকি। এটা এছাড়া এটাকে চলমান ভান্ডার বলা যায়। কারণ হচ্ছে শরীরের প্রত্যেকটা কোষের জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ এক কথায় বলতে পারি আমার শরীরের সুস্থতা এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা প্রয়োজন সবগুলোই কি রক্ত ধারণ করে থাকে। রক্তের উপাদান হচ্ছে দুইটি, একটা হচ্ছে প্লাজমা এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। প্লাজমা 55% প্লাজমা আর 45% হচ্ছে কণিকা। প্লাজমাটা কি? প্লাজমাটা হচ্ছে রক্তের যে হালকা হলুদ বর্ণের অংশটা থাকে সেটাকে প্লাজমা বলে। এটার মধ্যে থাকে বিভিন্ন ধরনের জৈব উপাদান, অজৈব উপাদান এবং অবশ্যই কণিকা। অজৈব উপাদান কি? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস, এগুলো হচ্ছে অজৈব উপাদান। এটার পরিমাণটা খুব বেশি না, অজৈব 0.9%, এবং জৈব উপাদানের পরিমাণটা হচ্ছে 7 মানে জৈব উপাদানের পরিমাণটা হচ্ছে একটু বেশি, সেটা হচ্ছে 8 থেকে 10%। তার মধ্যে 7.5% হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন, যেমন ধরো অ্যালবুমিন, তারপর হচ্ছে তোমার প্রথমবিন, ফাইব্রিনোজেন, এই যে যেগুলো আছে ফাইব্রিনোজেন বা এই প্রোটিন, প্লাজমা প্রোটিন গুলো, যেহেতু এই প্রোটিন গুলো প্লাজমাতে থাকে এগুলোকে প্লাজমা প্রোটিন বলে থাকে। আর আছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন জাতীয় রাসায়নিক পদার্থ, যেমন ধরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই প্রভৃতি। এখন আসো আরো অন্যান্য যে পদার্থগুলো আছে, যেমন ধরো গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, এগুলো কিন্তু আমাদের প্লাজমাতে থাকে। কণিকা, আমরা কণিকা 2-3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে লোহিত কণিকা, শ্বেতরক্ত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে আসো আমরা প্রথমে রক্ত কণিকা সম্পর্কে একটু বলি। রক্ত কণিকা, প্রথমে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। এই যে আমি কণিকা বলছি বা রেড রেড ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল, অর্থাৎ সেল বলছি না কিন্তু, যদিও কর্পাসল বলছি, তাহলে আমরা কোষ না বলে এগুলোকে কণিকা বলছি কেন? আমি আশা করব তোমরা অনেকেই এই ব্যাপারটা জানো। এটা হচ্ছে আসলে এই রক্ত কোষগুলো অন্য কোষের মতো স্ববিভাজিত না হয়ে হিমাটোপয়েসিস প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। কোন প্রক্রিয়ায়? হিমাটোপয়েসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটি সম্পর্কে আমি যখন কণিকাগুলোর কথা বলবো, বিবর্তনের কথা বলবো, তখন আমরা আলোচনা করব। প্রথমে আসলে লোহিত কণিকা, দ্বিঅবতল নিউক্লিয়াস বিহীন, যদিও আমরা যখন বিবর্তনে দেখবো যে একদম প্রাথমিক অবস্থায় কিন্তু নিউক্লিয়াস থাকে এবং হিমোগ্লোবিন সমৃদ্ধ। এই যে এই আরবিসি অত্যন্ত নমনীয় প্রকৃতির স্থিতিস্থাপক। এটা হিমোগ্লোবিন ধারণ করে, অর্থাৎ এটা কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমার সেলের মধ্যে পৌঁছে দিচ্ছে, আবার নিয়ে আসছে। প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত আরবিসি সৃষ্টি হচ্ছে এবং সম পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সেলে যে ম্যাক্রোফেজ আছে, যে ম্যাক্রোফেজ সেলগুলো আছে বড় বড়, এগুলো কি করছে? এগুলোকে বিশিষ্ট করছে, এগুলোকে ভক্ষণ করছে এবং প্রয়োজনীয় যে উপাদান অর্থাৎ ফেররিন লৌহটাকে রেখে দিচ্ছে, অন্যটাকে পিত্তরঞ্জক অর্থাৎ বিলরুবিন হিসেবে এটাকে নিষ্কাশন করে দিচ্ছে। এখন এই যে আমি বললাম প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত আরবিসি সৃষ্টি হচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এদের আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আমরা জানি 120 দিনে এরা 11,000 কিলোমিটার পথ পরিভ্রমণ করতে পারে। একটা কণিকা প্রতি মিনিটে একবার সমগ্র দেহ পরিভ্রমণ করে। আমরা এবার আমরা একটু এটার বিবর্তনটা দেখি। লোহিত কণিকা যে রেটিকুলার সেল গুলো থেকে যে হিমোসাইটোব্লাস্ট অর্থাৎ অস্থিমজ্জার রেটিকুলার সেল থেকে কিন্তু কি আমাদের তিনটি যে কণিকার কথা বললাম, তিনটি সৃষ্টি হয়ে থাকে। মূলটা হচ্ছে রেটিকুলার সেল, এখানে হিমোসাইটোব্লাস্ট আসছে, অর্থাৎ রেটিকুলার সেল গুলো বিভাজিত হয়ে হিমোসাইটোব্লাস্টে পরিণত হয়। নিউক্লিয়াসটা একটু বড়, সাইটোপ্লাজমের পরিমাণটা কম। এটা এরপরে এটা যে পরিবর্তন সেটা হচ্ছে প্রো ইরাটোব্লাস্ট। নিউক্লিয়াসটা
দেখতে পাচ্ছ সাইটোপ্লাজমটাও একটু বেগুনি বর্ণের। এরপরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এখানে নিউক্লিয়াস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এরপর দেখো নিউক্লিয়াস আস্তে আস্তে শুরু হতে থাকে, এখানকার ভেতরে যে ক্রোমাটিন জালকগুলো কিন্তু কি হতে থাকে, এগুলো কিন্তু বড় হতে থাকে। একটা পর্যায়ে এসে যখন একটা নমোব্লাস্টে পরিণত হচ্ছে, তখন এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসটা বের হয়ে যাচ্ছে। তখন এই সেলটাকে বলা হচ্ছে রেটিকুলোসাইট। এটাকে বলা হচ্ছে তখন রেটিকুলোসাইট বলা হচ্ছে। রেটিকুলোসাইটটা তখন কিন্তু রেটিকুলোসাইটের মধ্যে দেখো এখানে কতগুলো কিন্তু যে জালিকা দেখতে পাচ্ছ, এই জালিকাটা গুলো যখন বিলীন হয়ে যায় তখন সেটা হয়ে যাচ্ছে আরবিসি। এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার বিবর্তন। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহের সোলজার, অর্থাৎ আমাদের শরীরটার ইমিউনিটিটাকে রক্ষা করার জন্য শ্বেতকণিকার ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই শ্বেত রক্তকণিকাকে আমরা বলে থাকি ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট। কেন বলে থাকি, আসলে এটা আমাদের বলতে পারো আমাদের চোখের অন্তরালে এই কণিকাগুলো সংঘবদ্ধ হয়ে দেহের মানে আমাদের দেহের প্রতিরক্ষার কাজটা খুব সুন্দরভাবে করে যাচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট। এটা দুই প্রকার, অর্থাৎ গ্রেনিউলে দানার উপস্থিতির উপর, একটা হচ্ছে গ্রেনিউলোসাইট যাদের মধ্যে দানাটা আছে, আর যাদের নেই তারা হচ্ছে অ্যাগ্রেনুলোসাইট। গ্রেনিউলোসাইট হচ্ছে নিউট্রোফিল, ইসিনোফিল, তারপরে হচ্ছে বেসোফিল। এই যে নিউট্রিফিল এই তিনটার মধ্যে আবার কি আছে, নিউক্লিয়াস গুলো বিভিন্ন খণ্ডে বিভক্ত, যেমন নিউট্রিফিলের 3 খণ্ড, বেসোফিল আবার হচ্ছে কি, বেসোফিল আবার তোমার ইসোনোফিলের 2 খণ্ড বিশিষ্ট। বেসোফিলের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে বেসোফিলে এটা কিন্তু আবার 2 খণ্ডে কি থাকে। এবং এদের লিসনার নামক যে রঞ্জকটা আছে সেটা কিভাবে ধারণ করছে, কেউ হচ্ছে বেগুনি রঙের, কেউ নীলাভ সবুজ। এই যে রংটা ধারণ করছে, এই ধারণ করার উপরে কিন্তু কি এই নামগুলো নামকরণ করা হয়ে যাচ্ছে। তা এই যে ব্যাসোফিলটা দেখো একটু নিচে কালো রঙের। তারপরে ইসোনোফিলটা হচ্ছে বলা হয় তাকে এখানে যদি বা পুরোটা আসে না, এটা লালচে কমলা রঙের হয়ে থাকে, অর্থাৎ রং ধারণের উপর নামকরণটা হয়ে থাকে। এখন আসো এই নিউট্রিফিলটা কি করছে। নিউট্রিফিলের প্রধান কাজ হচ্ছে আসলে নিউট্রিফিলের সাথে আরেকটা প্রক্রিয়ার কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, সেটাকে বলা ডায়াপেরিসিস। নিউট্রিফিল কিন্তু আমাদের দেহের যে জীবাণুগুলো ঢুকে সেগুলোকে গ্রাস করে। এদের মানে এদের মানে কণিকার চেয়ে আমি যদি বলি এদের মানে এদের কণিকার চেয়ে কোষিক জালিকার প্রাচীরে এই কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে কিন্তু ঢুকে যেতে পারে কোনো একটা সংক্রমণ স্থল বা টিস্যুতে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডায়াপেরিসিস। তাহলে এটা কিন্তু আবার আরেকটা কাজ করে, সেটা কিন্তু মানে কোনো জীবাণু বা অবাঞ্ছিত কোনো যখন পদার্থ প্রবেশ করে আমাদের শরীরে, সে অনুপ্রবেশকারী সম্পর্কে বার্তা অন্যান্য দেহকোষে এরা কিন্তু পৌঁছে দেয়। ইসোনোফিল এটা যতটা না বেশি আমাদের রক্তবাহিকাতে থাকে তার চেয়ে বেশি থাকে কোষ্ঠিক নালীতে, এবং এটা আমাদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এবং এটা কি করে, যে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মধ্যে যে জীবাণুগুলো ভক্ষণ করা যায় না, যেগুলো বড় হয়, সেক্ষেত্রে এগুলোকে ভক্ষণ করার জন্য ওই যে সংক্রমণ স্থলে জড়ো হয় এবং হাইড্রোলাইটিক প্রক্রিয়ার মাধ্যমে ওই জীবাণুটাকে বিশ্লিষ্ট করে। এরপর ব্যাসোফিলের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2টা উপাদান নিঃসরণ করে, একটা হচ্ছে হ্যাপারিন, একটা হচ্ছে হিস্টামিন। তোমরা জানো হিস্টামিন হচ্ছে আমাদের দেহের যে আমাদের যে রক্তের প্রাচীরকে প্রসারিত করে, আর হিস্টামিন প্রসারিত করে, আর হ্যাপারিন কি করে, হ্যাপারিন কিন্তু রক্তবাহিকার মধ্যে রক্তটা জমাট বাঁধতে দেয় না। এরপর মনোসাইট, এই মনোসাইটটা হচ্ছে আসলে সবচেয়ে বড় কি বলতে পারে শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শ্বেত রক্তকণিকা। মনোসাইট আমাদের শরীরে বিপুল পরিমাণে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা আমাদের শরীরে মানে নেক্রোটিক অংশগুলো, অর্থাৎ পচনরূপী যে দেহাংশগুলো থাকে বা বহিরাগত পদার্থগুলোকে মনোসাইট কি করে, একটু মানে এই যে ম্যাক্রোফেজও বলা হয়, এটা কি করে প্রাকৃতিক মানে এটা ঘ্রাস করে বলে এটাকে আমাদের শরীরকে সুস্থ রাখছে, এটাকে কিন্তু ভাঙরও বলা হয়, অর্থাৎ ঝাড়ুদারও বলা হয়ে থাকে। তারপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট এটা আমাদের ইমিউনিটির সাথে অনেক বেশি কিন্তু কি জড়িত। এই যে এই তোমরা বিটা লিম্ফোসাইটের নাম শুনেছো, টি লিম্ফোসাইটের নাম শুনেছো। বিটা লিম্ফোসাইট কি করে, যাতে মানে ভবিষ্যৎ একটা অণুজীব প্রবেশ করেছে, একই ধরনের অণুজীব যাতে ভবিষ্যতে
দেহে প্রবেশ করতে না পারে, সেই স্মৃতিটা বিটা কোষ ধারণ করে, যার কারণে সহজে কি করতে পারে, শনাক্ত এবং ধ্বংস করতে পারে। আর টি কোষটা এটা শুধু ভাইরাসকে ধ্বংস করে না, সাথে সাথে আমার শরীরের ভেতরে অনাকাঙ্ক্ষিত যে দেহকোষ বা ক্যান্সার ইত্যাদি ধ্বংস কাজ করে থাকে। এখন আরেকটা কথা বলি, আমরা বিভিন্ন অঙ্গের মধ্যে কিছু সেলের নাম বলে থাকি, যেমন ধরো যকৃৎ সেলের বাইরে আমি বলেছিলাম কাপ্পার সেল, তারপরে ধরো ফুসফুসে ম্যাক্রোফেজ বলেছিলাম, এইরকম আহ ফুসফুসের ক্ষেত্রে বলেছিলাম। এই যে সেলগুলো, অর্থাৎ কিছু কিছু শ্বেত রক্তকণিকা কিন্তু রক্ত থেকে স্থানান্তরিত হয়ে অন্য কোনো টিস্যুতে স্থায়ীভাবে অবস্থান করে। এই 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 রূপটা হচ্ছে বিভিন্নভাবে আমরা বলে থাকি, কাপ্পার সেল বলছি আমরা এটাকে, ম্যাক্রোফেজও বলে থাকছি। তবে যেখানেই যাক এদের কাজটা হচ্ছে কিন্তু ইমিউনিটিটা রক্ষা করা। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে কিভাবে লিউকোসাইট গুলো তৈরি হচ্ছে। আমি প্রথমে বলেছি আসলে প্রত্যেকটা রক্তকণিকা কিন্তু সৃষ্টি হচ্ছে রেটিকুলার সেল, অর্থাৎ অস্থিমজ্জার যে রেটিকুলার সেলটা আছে, অস্থিমজ্জার রেটিকুলাম কোষ থেকে উদ্ভূত হিমোসাইটোব্লাস্ট, বা অনেক ক্ষেত্রে এটাকে মাইলয়েড স্টেম সেল বলা হচ্ছে, বা পাইলোব্লাস্ট। এই দেখো এই একটা সেল থেকে কিন্তু 3 ধরনের রক্তকণিকা পাচ্ছি আমরা, 3 ধরনের রক্তকণিকা এখানে দেখো। আবার মায়োব্লাস্ট থেকে গ্রানুলোসাইট থেকে যে 3টা গ্রানুলোসাইট এগুলো উৎপন্ন হচ্ছে। আবার এদিকে লিম্ফোয়েড স্টেম সেল, লিম্ফোয়েড থেকে যেটা এগুলো থাকে লসিকা পিণ্ডে বা অস্থিমজ্জায়ও থাকে লিম্ফোয়েড সেল, এই লিম্ফোয়েড স্টেম সেল থেকে লিম্ফোব্লাস্টও উৎপন্ন হচ্ছে। বিটা লিম্ফোসাইট, তারপর টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, এগুলো লিম্ফোসাইট এভাবে উৎপন্ন হচ্ছে। একটা জিনিস আমি এখানে বলে রাখি, হিমোসাইটোব্লাস্ট বা আমরা এই পরবর্তী স্লাইডে যাচ্ছি, হিমোসাইটোব্লাস্ট, হিমোসাইটোব্লাস্টকে বলা হচ্ছে মাল্টিপোটেন্ট, অর্থাৎ এই সেলগুলো কিন্তু বিভিন্ন, এগুলো স্টেম সেল, এই সেলগুলো বিভিন্ন সেলে রূপান্তরিত হতে পারে। এরপরে আসো অনুচক্রিকা। অনুচক্রিকাটা হচ্ছে আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, কিন্তু এদের কোনো নিউক্লিয়াস নেই, অনিয়তাকার। এরা সংকোচনে সহায়ক যে প্রোটিনগুলো যেমন অ্যাক্টিন, তারপর আছে তোমার মায়োসিন, এগুলো ধারণ করে, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন ধারণ করে, বিভিন্ন বৃদ্ধি ফ্যাক্টর এরা ধারণ করে থাকে। এরা শুধু এদের যে সাইটোপ্লাজম না, এদের ঝিল্লিও কিন্তু কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এন্ডোথেলিয়ামের সাথে যখন যুক্ত হয় তখন ঝিল্লি থেকে প্রচুর পরিমাণে ফসফোলিপিড নির্গত হয়। যে ফসফোলিপিড নির্গত হয়, এছাড়া গ্লাইকোলিপিডও এরা কি করে, নির্গত করে। যে ফসফোলিপিডটা নির্গত করে এটা কিন্তু রক্ত জমাট বাঁধাকে ত্বরান্বিত করে। এত কাজ করার পরেও বিজ্ঞানীরা কিন্তু এটাকে সেল বলছে না, কারণ হচ্ছে এটা না আছে নিউক্লিয়াস, না আছে ডিএনএ। এটাকে স্তন্যপায়ীর ক্ষেত্রে বলা হচ্ছে থ্রম্বোসাইট এবং প্লেটিলেট বলি আমরা, কিন্তু এটাকে প্লেটিলেট বলি। আসলে এটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে এটা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়ে এটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে থাকে, নিউক্লিয়াস বিহীন, মানে খণ্ড খণ্ড যে অবস্থাটা, এটাকে আমরা প্লেটিলেট বলছি। এরপরে আসুন ডেভেলপমেন্ট অফ প্লেটিলেটস। এই যে আমি এটা বিভিন্ন নামে আসলে বলে, যে এখানে একটা শব্দ দেখলে প্লোরিপোটেন্ট, প্লোরিপোটেন্ট, অর্থাৎ এই সেলগুলো হচ্ছে, স্টেম সেলগুলো হচ্ছে আসলে ইম্যাচিউর, এটা কিন্তু বিভিন্ন সেলে রূপান্তরিত হচ্ছে, এই জন্য এগুলো প্লুরিপোটেন্ট বলা হয়ে থাকে। এই যে দেখো প্রো মেগাক্যারোসাইট, অনেক ক্ষেত্রে এটাকে তোমরা মেগাক্যারিওব্লাস্টও দেখবে। মেগাক্যারিওসাইটে যখন একটু পূর্ণতা প্রাপ্তি হয় তখন এটাকে বলা হচ্ছে মেগাক্যারিওসাইট। এখানে দেখবেন নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে কি চক্রাকারে সাজানো থাকছে। তারপর আসো এই মেগাক্যারোসাইট গুলো যখন অস্থিমজ্জায় তো থাকে, অস্থিমজ্জার মধ্যে অনেকগুলো রক্তনালী আছে, রক্তনালী বাইরের পার্শ্ব থেকে নিজের দেহের কিছু অংশ কি করে বাইরে থেকে রক্তনালীর ভেতরে প্রবেশ করিয়ে দেয়। এরপর প্রসারিত অংশটা কি করছে, এরপর প্রসারিত অংশগুলো এরা কি করছে, মূল মানে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে প্ল্যাটিলেট। এরপরে আসো রক্ততঞ্চন। রক্ততঞ্চন আমরা জানি যে রক্ত যাতে জমাট বেঁধে যায় আমাদের শরীরে, আমাদের রক্তবাহিকার মধ্যে হচ্ছে, আমাদের রক্তবাহিকা হচ্ছে ভেতরের অংশটা হচ্ছে মসৃণ, এবং এখানে হ্যাপারিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে। এই দুইটার কারণে কিন্তু রক্ত কি হচ্ছে না, আমাদের রক্ত জমাট বাঁধে না। কিন্তু কোনো কারণে যদি আমার শরীরে কোথাও আমার রক্তনালীকে যখন কাটা যায় তখন, বা কোনো ক্ষত সৃষ্টি হয় তখন, এই যে এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত যাতে
বন্ধ হয় বা সংক্রমণ যাতে না হয় সেই জন্য যে জটিল একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানের রক্তটা একটা রক্তকে পিণ্ডে পরিণত হয়, তখন সেটাকে বলা হচ্ছে রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া। এখানে 13টা ফ্যাক্টর আছে, দেখতে পাচ্ছ 13টা ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এছাড়াও রয়েছে থ্রম্বোপ্লাস্টিন। এখন আসো কিভাবে এখানে দেখো, একটু করে আমি দেখানোর চেষ্টা করেছি, যদিও ভিডিও দেখাবো তোমাদেরকে। এখানে দেখো যে ব্রোকেন ভেসেলটা কেটে যাওয়ার পরে এখানে যখন কেটে যায় তখন আসলে হয় কি, অণুচক্রিকা গুলো অনেক বেশি মানে কোলাজেনের জন্য যখন সংস্পর্শে আসে এই যে অণুচক্রিকা গুলো এমনিতে স্বাভাবিক অবস্থায় কিন্তু রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াল কোষগুলো আছে সেখান থেকে মানে বিশেষ যে আমি বললাম এখান থেকে হ্যাপারিন, তারপরে আছে আরেকটা থ্রম্বো মডিউলিন, এগুলো যখন ক্ষরিত হয় সে কারণে কিন্তু অণুচক্রিকা কিন্তু এন্ডোথেলিয়ালের সংস্পর্শে আসতে পারে না। কিন্তু যখন ক্ষত সৃষ্টি হয় তখন কি হচ্ছে, অণুচক্রিকা কোলাজেন তন্তুর সংস্পর্শে আসে এবং স্ফীত হয়ে চারিদিকে ঘনপথ গুলো সৃষ্টি করে, বিপুল পরিমাণে এডিপি আসে। এডিপি সক্রিয়তা মানে সক্রিয়তাই আরো বেশি কি হচ্ছে, অণুচক্রিকা পরস্পরের সাথে আসঞ্জিত হয়ে একটা গঠন তৈরি করছে যেটাকে বলা হচ্ছে আসলে প্লাক। এই যে দেখতে পাচ্ছ প্লাক। এরপরে এখানে আরো প্রসেস আছে, আমরা একটু দেখি। যে অণুচক্রিকা গুলো আসলো, কোলাজেনের সংস্পর্শে যখন আসলো, এগুলো আসার পরে এখানে কি হচ্ছে, এখানে প্রথম দিন সক্রিয়কারী, এখানে প্রথম দিন সক্রিয়কারী যে পদার্থগুলো আছে সেগুলো ক্ষরিত হবে। এই পদার্থগুলো ক্যালসিয়াম আয়নের সাথে, দেখো ক্যালসিয়াম আয়নের সাথে রক্তরসে অবস্থিত নিষ্ক্রিয় প্রথম দিনটাকে প্রোটোপ্লাস্টিন থেকে থ্রম্বোপ্লাস্টিনে পরিণত করছে। এই থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন আবার এই যে দেখো প্রথম দিনকে থ্রম্বিনে পরিণত করছে। আবার এই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। ফাইব্রিন 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 জালিকা পলিমার মানে হচ্ছে যে ফাইব্রিন পলিমার তৈরি হচ্ছে, অর্থাৎ ফাইব্রিন তন্তুতে পরিণত হচ্ছে, তন্তু পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন জালকে পরিণত হচ্ছে। এই ফাইব্রিন জালকগুলো ক্ষতস্থানে জড়ো হবে। একটা আমি আগের যে স্লাইডে দেখেছি তোমাদেরকে প্লেটলেট প্লাগ বলা হচ্ছে, বা একটা চিপির মতো গঠন তৈরি করছে। এই চিপিটি রক্ত জমাটের একেবারে কি বলতে পারো কাঠামো হিসেবে কাজ করে। পরবর্তীতে এখানে অণুচক্রিকার বিভিন্ন ধরনের রক্তকণিকা দেখতে পাচ্ছ, যে বিভিন্ন হোয়াইট ব্লাড সেল হচ্ছে, হোয়াইট ব্লাড সেল, এগুলো যে এখানে কি করছে, এখানে আটকে যাচ্ছে এবং মানে একটা একটার সাথে সংযুক্ত হয়ে রক্তটা জমাট বাঁধে। তুমি অনেক সময় দেখবে যে আমরা কেটে যাওয়ার পর এখানে কি হচ্ছে, একটু লালচে দেখাচ্ছে, আসলে লালচেটা দেখাই আমাদের এই রেড ব্লাড সেল এখানে যাওয়ার কারণে। দেখি এটা হচ্ছে রক্ত তঞ্চনের উপর একটু ভিডিও। দেখতে পাচ্ছ আসলে এখানে রক্ত কেটে যাওয়ার পরে কি হচ্ছে, প্রথমে এখানে যে রক্ত জমার জন্য যেই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা দেখতেই পাচ্ছি। দেখতে যখন রক্তটা জমাট বা কোলাজেনের সংস্পর্শে যখন আসে, কোলাজেনের সংস্পর্শে আসার পরে প্রচুর পরিমাণে অণুচক্রিকা কিন্তু আসতে উদ্বুদ্ধ হয়। তো আমি আগেও বলেছি এখানে এডিপি ক্ষরণ হয়, এডিপি যখন ক্ষরণ হচ্ছে তখন এডিপি এর সক্রিয়তায় আশেপাশে অণুচক্রিকা গুলো আসছে, সাথে সাথে অন্যান্য উপাদান গুলো আসছে। আমরা একটু দেখি কি হয়। দেখতে পাচ্ছি যেখানে আসলে অনেকগুলো উপাদানই আসছে বিভিন্ন ধরনের উপাদান আসছে, লোহিত ব্লাড কণিকা, লোহিত রক্তকণিকা আসছে। এই দেখো যে ক্ষতস্থানে আস্তে আস্তে কিন্তু কি করছে, অণুচক্রিকা গুলো পরস্পর ঘনপথ বিস্তার করছে এবং পরস্পর সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। একটা প্লাগের মতো অন্যান্য ঘটনাগুলো ঘটছে, এখানে ফাইব্রিন জালকে পরিণত হচ্ছে। তারপরে দেখো একটা চিপির মতো গঠন তৈরি হয়ে গেল। এরপরে এখানে এখানে এরপরে দেখো এখানে এই যে ফাইব্রিনের কথা বললাম, ফাইব্রিনোজেন আসলো, যেটা ফাইব্রিনোজেনটা তো ফাইব্রিন তন্তুতে পরিণত হয়, পলিমার গঠন করে, আমরা যেটাকে চিপি বলছি বা ক্লড প্লাগ বলছি। এই যে এটা পরে দেখো এখানে আসলো ফাইব্রিনোজেন আসলো। এখানে থ্রম্বোকাইনেস একটা এনজাইম কিন্তু কাজ করে থাকে, থ্রম্বোকাইনেস এনজাইমটা কাজ করছে। এরপরে এখানে প্লাসমিন, এই প্লাসমিন এটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা একটা এনজাইম। এটা কি করে, ফাইব্রিন জালককে ধ্বংস মানে এই যে এখন দেখো আস্তে আস্তে এটা পুরোটা একটা গঠন তৈরি হয়ে গেল, একদম শক্তিশালী একটা গঠন। এরপরে দেখো এখানে আহ প্লাসমিন আসছে, আমি এই প্লাসমিনের কথাই বললাম। এই প্লাসমিনটা কিন্তু কি ক্লটিংটাকে কি করতে দিবে না, ক্লটিংটাকে
মানে আস্তে আস্তে বিগলিত করে ফেলে, এটা ডিগ্রেডেশন করে থাকে, যাতে আমাদের রক্তটা সহজে রক্ত প্রবাহটা মসৃণ ভাবে চলতে পারে। তাহলে আসো এরপরে আসো আমরা দেখি প্লাজমা এবং সিরাম। প্লাজমা এবং সিরাম একটু আমি বলি, সিরাম হচ্ছে আসলে যখন রক্ত সম্পূর্ণভাবে ক্লটিং হয়ে যাওয়ার পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে সিরাম। আর প্লাজমাটা হচ্ছে, প্লাজমা হচ্ছে আমাদের রক্তর একটা উপাদান, এখানে অনেক কিছুই থাকে, আরবিসি থাকবে, ডাব্লিউবিসি, প্লেটিলেট, এই যে দেখো তারপর প্লাজমা। তাহলে আমি যদি সিরাম বলি তাহলে বলবো যে প্লাজমা থেকে যখন ক্লটিং ফ্যাক্টর গুলো আমি বাদ দিচ্ছি তখন যেটা থাকছে সেই উপাদানটাই হচ্ছে কি আমাদের সিরাম। এখন আসো আমরা একটু গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এখন আলোচনা করবো, সেটি হচ্ছে রক্তচাপ। রক্তচাপ কি? রক্তচাপ হচ্ছে রক্তনালী, রক্তনালীতে যখন রক্ত প্রবাহিত হচ্ছে সেই সময় যে প্রাচীর গাছে যে চাপটা দেয় সেটাকে বলা হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ দুই প্রকার, একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপটা হচ্ছে ভেন্ট্রিকুলার সংকোচন এবং ডায়াস্টোলিকটা হচ্ছে ভেন্ট্রিকলের প্রসারণ। এই সিস্টোলিক চাপটা কত হয়? আমরা সবাই জানি সিস্টোলিক চাপের নর্মাল যে রেঞ্জটা সেটা হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার পারদ, আর হচ্ছে ডায়াস্টোলিক চাপটা হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার পারদ। এখন যখন এই যে আমরা ভেন্ট্রিকলের সংকোচন এটার উপরে যখন চলে যাচ্ছে, রক্তের স্বাভাবিক সীমার উপরে গেলে আমরা সেটা, বা ভেন্ট্রিকলের সংকোচন বা ভেন্ট্রিকলের প্রসারণ যে লিমিটটা আছে সেটার উপরে যখন চলে যাচ্ছে সেটাকে আমরা বলছি উচ্চ রক্তচাপ। আর স্বাভাবিক সীমার নিচে যখন থাকছে তখন সেটাকে আমরা বলছি নিম্ন রক্তচাপ। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা সময় দেখা যায় বয়সের কারণে হোক, বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হোক, বা মেডিকেশনের কারণে হোক, বা বংশগতি বা খাদ্যাভ্যাস, জীবন অভ্যাসের কারণে আমাদের যে সীমাটা অর্থাৎ সিস্টোলিক চাপ বলে ডায়াস্টোলিক চাপ যেরকম থাকার কথা স্বাভাবিক সীমাটা থাকে না, এটা কিন্তু অনেক উপরে চলে যায়। তখন যে অবস্থা সেটাকে বলা হচ্ছে আমরা সেটাকে বলি হাইপার টেনশন। এই হাইপার টেনশনের কারণে কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয়, যেমন কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রের ক্ষতি হচ্ছে। তারপর কিরকম ক্ষতি? যে স্ট্রোক। আমাদের কিন্তু মস্তিষ্কে যে রক্ত প্রবাহটা সেটা কিন্তু খুব নিম্ন চাপেই থাকে, হঠাৎ করে যখন রক্তচাপটা বেড়ে যায় তখন কি হচ্ছে? তখন কিন্তু স্ট্রোক আমরা যেটাকে বলি, অর্থাৎ মস্তিষ্ক রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা স্ট্রোক বলছি। বা অনেক সময় হ্যামারেজ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, তারপর হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতা, এরপরে রেচনতন্ত্রের জটিলতা, এই ধরনের অনেক ধরনের জটিলতার আমরা শিকার, যাদের এই অবস্থাটা আছে তারা এইসব জটিলতার শিকার হয়। এবং এগুলো কিন্তু আসলে এই যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন যেটাই বলি না কেন, এটা হচ্ছে মানে আমাদের জীবনের জন্য সর্বদা একটা হুমকি স্বরূপ। যার কারণে আমরা চেষ্টা করব সবাইকে যাতে এই যে একটা লিমিটেশন আছে, কিছু নিয়ম কানুন আছে, আমরা অবশ্যই মেনে চলবো। হাইপার টেনশনের মতো এই জটিল অবস্থাতে আমরা যাব না, কারণ এই দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ মানে আক্রান্ত ব্যক্তির যে কষ্টটা বা এখানে যে যে সমস্যাগুলো দেখা যায়, আসলে প্রত্যেকটা সমস্যাই হচ্ছে জীবনঘাতী। এই যে আমি এখন রক্তচাপের কথা বললাম, আমাদের রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আমার শরীরের ভেতর কিন্তু কিছু প্রসেস আছে, কিছু আছে, কিন্তু এগুলো যখন ওভার হয়ে যায় তখন কিন্তু আর রক্তচাপটা কি থাকে না, স্বাভাবিক থাকে না, তখন আমরা সেটাকে হাইপারটেনশন বলছি। আমাদের রক্তচাপ যে রক্তনালীর ভেতরে যে চাপটা, এই চাপটা রক্তবাহিকার যে প্রাচীরে বিশেষ কিছু স্নায়ু প্রান্ত আছে যেগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহের রক্তচাপের একটা ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ু প্রান্তগুলোকে আমরা বলছি কি ব্যারোরিসেপ্টর। এটা উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর, হাই প্রেশার ব্যারোরিসেপ্টর, আমি আর ব্যারোরিসেপ্টর লিখলাম না, আর হচ্ছে লো প্রেশার ব্যারোরিসেপ্টর, দুই ভাগে আমরা ভাগ করি। এবং যেভাবে কাজটা করে ব্যারোরিসেপ্টর, যেভাবে আমার শরীরের মধ্যে রক্তচাপটাকে একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসে সেটাকে বলা হচ্ছে ব্যারো রিফ্লেক্স। এখন আমরা দেখি আমাদের ব্যারো রিসেপ্টর গুলো কোথায় থাকে। যেগুলো উচ্চ ব্যারো রিসেপ্টর গুলো সেগুলো আমাদের ক্যারোটিড সাইনাস, তারপরে অ্যাওর্টিক আর্চে থাকে, তারপর হচ্ছে বাম ভেন্ট্রিকলে অর্থাৎ বাম নিলয়ের প্রাচীরে থাকবে, তারপর হচ্ছে ডান তারপর অর্থাৎ ডান যে সাবক্লেভিয়ান আর্টারিটা আছে সাবক্লেভিয়ান ধমনীর গোড়াতে থাকে। আর লো প্রেশার নিম্নচাপ যে ইয়েটা থাকে, নিম্নচাপ বা নিম্নচাপ বায়ু রেসেপ্টর, এদেরকে আয়তন রেসেপ্টরও বলা হয়ে থাকে। এগুলো থাকে ডান অলিন্দ, বাম অলিন্দ এবং
যে বিভিন্ন ভেন্ট্রিকলের যে আমাদের সুপিরিয়র ভেন্ট্রিকল, তারপরে ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে পালমোনারি ধমনির গোড়াতে থাকে, পালমোনারি শিরাতে থাকে। এখানে লো প্রেসার ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টর গুলো অবস্থান করে। এখন আসো, যদি কোনো কারণে আমাদের প্রেসারটা কি অর্থাৎ উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে আমি একটু আমি ইংলিশে রাখলাম, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। এই যে আমাদের প্রথমে আমি বলেছি উচ্চচাপ যে ব্যারোরিসেপ্টর গুলো, এগুলো থাকে আমাদের অ্যাওর্টিক এবং ক্যারোটিড সাইনাস এর মধ্যে থাকে। যখন ব্লাড প্রেশারটা রাইজ করে অর্থাৎ বাড়ে, কোথায় বাড়বে? আমার আর্টারির মধ্যে, তখন ধমনির মধ্যে, এই ধমনি তখন এটা কি করে, ওখানে যে ব্যারোরিসেপ্টর গুলো থাকে সেগুলো স্টিমুলেট হয়, সেগুলো উদ্দীপ্ত হয়। সেই উদ্দীপনাটা নিয়ে আসে সেন্ট্রাল যে ভ্যাসোমোটর কেন্দ্রে, ভ্যাসোমোটর, এই ভ্যাসোমোটর কেন্দ্রটার মধ্যে এটা নিয়ে আসে। তখন কি করছে ভ্যাসোমোটর কেন্দ্রটা সিম্প্যাথেটিক, আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক যে দুইটা স্নায়ুতন্ত্র আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে স্নায়ু বরাবর হৃৎপিণ্ড এবং রক্তনালী, অর্থাৎ এটা কি করে, খবর পাঠিয়ে দেয়। কি খবর পাঠায়? বলে কি তুমি কি করো, হৃৎপিণ্ডকে বলে দিচ্ছে যে তুমি আস্তে আস্তে পাম্পিং ক্রিয়াটা কমাও। কমাতে বলে কেন? কারণ আমার রক্তনালীর মধ্যে রক্তের চাপটা বেড়ে গেছে। যখন কমিয়ে দেয় তখন এক্ষেত্রে আরেকটা জিনিস হবে, একটা জিনিস মনে রাখবে, যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সক্রিয় হবে তখন কিন্তু সিম্প্যাথেটিক নার্ভ কিন্তু কি হবে, এটা বাধাগ্রস্ত থাকবে, এটা অবদমিত অবস্থায় থাকবে। এর ফলে এক পর্যায়ে দেখা যাচ্ছে ভ্যাসোডিলেশন হচ্ছে। ভ্যাসোডিলেশন মানে কি? ভ্যাসোডিলেশন হচ্ছে এই যে আমাদের রক্তচাপ, রক্তনালীগুলো, ভ্যাসেলগুলো ডিলাইটেড মানে একটু প্রসারিত অবস্থায় হয়ে যাচ্ছে। তখন প্রসারিত হয়ে গেলে কি, চাপটা কমে যাবে। এভাবে সিস্টেমেটিক ব্লাড প্রেশারটা ফল করে, আমাদের ব্লাড প্রেশারটা সাম্য অবস্থায় ফিরে আসে। এরপরে দেখো অনেক সময় যে রক্তচাপ বেড়ে যায় সেটা না, রক্তচাপ কমেও যায়। এক্ষেত্রে অর্থাৎ রক্তচাপ যখন পড়ে যায় তখন কি হচ্ছে, এটা বিভিন্ন কারণ হতে পারে, যেমন ধরো মানসিক আঘাত থেকে হতে পারে। তখন ঠিক আমাদের যে আওর্টিক এবং ক্যারোটিড যে ব্যারোরিসেপ্টর গুলো আছে সেগুলো থেকে আমরা জানি যে আমাদের গ্লাসোফ্যারেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ু, এগুলো কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, এগুলো ভ্যাগাস স্নায়ুর মধ্যে দিয়ে মেডুলা অবলাঙ্গাটায় জড়ো হবে। মেডুলা অবলাঙ্গাটা কিন্তু এখান থেকে যে সিবিস আবার সেই ভ্যাসোমোটর যে কেন্দ্রটা আছে সেখানে উদ্দীপ্ত করে, এটা যথারীতি সিম্প্যাথেটিক স্নায়ুকে প্রথমে কিন্তু আমরা আগে পড়েছিলাম উচ্চ রক্তচাপে প্যারাসিম্প্যাথেটিক কাজ করছে, এবার কাজ করবে সিম্প্যাথেটিক স্নায়ুটা, কার্যক্রমটা হার্টের মধ্যে ফিরে আসবে, হৃৎপিণ্ডকে মেসেজটা দেবে। হৃৎপিণ্ড মেসেজটা যাওয়ার পরে ভ্যাসোকনস্ট্রিকশন, অর্থাৎ এখানে দেখো এখানে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভ্যাসোডিলেশন না, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন অর্থাৎ হচ্ছে আমাদের ভ্যাসেল গুলো কি হয়ে যাচ্ছে, একটু মানে ভ্যাসেল গুলো আস্তে আস্তে, আটারি গুলো যে দেহের আটারি গুলো, মানে শিরা গুলো, ভ্যাসেল গুলো, এগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, মানে হৃদস্পন্দনটা দ্রুত হচ্ছে, তারপরে হচ্ছে এগুলো আস্তে আস্তে শরীরে সংকুচিত হচ্ছে এবং ধমনির যে রক্তচাপ সেটা ফিরে আসছে। এটা হচ্ছে তখন কি হচ্ছে, ব্লাড প্রেশারটা ডিক্রিজ হচ্ছে। এরপরে আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর কিভাবে কাজ করে। যখন আমাদের ব্লাড ভলিউম, রক্তের আয়তন কি, অর্থাৎ আমার শরীরে যতটা রক্ত আছে তার পরিমাণটাকে আমরা রক্তের আয়তন, এটা ডিক্রিজ হবে। কেন ডিক্রিজ হবে? প্রশ্ন মধ্যে মনে প্রশ্ন আসতে পারে, কেন ডিক্রিজ হবে? আমার রক্তের আয়তন তো সবসময় একই থাকার কথা না। যখন কোনো কারণে সাংঘাতিক রক্তপাত হলো বা আমার পানির অভাব হলো তখন কিন্তু আমার ভলিউমটা, রক্তের যে আয়তনটা সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। যখন ডিক্রিজ হয়ে যায় তখন এই যে লো প্রেসার ব্যারোরিসেপ্টর যেগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হবে, সেগুলো উদ্দীপ্ত হবে। তখন এই স্টিমুলেশনটা কোথায় যায়? হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস কি করে তোমরা জানো? হাইপোথ্যালামাস কিন্তু অ্যাডিএস, যদিও বা আমরা বলি কি পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাডিএস নিঃসৃত হয়, কিন্তু আমি হরমোনে তোমরা পড়বে যে আসলে এটা কি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সঞ্চিত থাকে। যাই হোক, হাইপোথ্যালামাস কিন্তু এটাকে পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে কিসের জন্য? তুমি অ্যাডিএসটা নিঃসরণ করো। অ্যাডিএসটা কি? অ্যাডিএস হচ্ছে, বা তোমরা এটাকে ভ্যাসোপ্রেসিনও বলতে পারো, অ্যান্টিডায়াবেটিক হরমোন। এই অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কি করে? সেটা কি করছে, এটা বৃক্কে যে রেনাল টিউবিউল গুলোতে যে পানি শোষণ করার, এটাকে আরো বাড়িয়ে দেয়, পুনঃশোষণটা কি করছে, বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিলে কি হবে? রক্তের আয়তনটা বাড়বে, রক্তের আয়তনটা বাড়িয়ে দিচ্ছে। এইভাবে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন সরাসরি রক্তনালিকার সংকুচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করতে পারে।
তো রক্তের আয়তন তথা চাপ যখন কমে যায় বা কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্পেথিক স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আমাদের যে বৃক্কের যে সেলগুলো আছে সেখান থেকে রেনিন এনজাইম নিঃসরণ করে। এই যে রেনিন এনজাইমের কার্যকারিতা কিন্তু কি রক্তের আয়তনটা বাড়িয়ে দিতে পারে। মূল কথা হচ্ছে আসলে অ্যাবজর্পশনের মাধ্যমে, পানিটার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণের মাধ্যমে রক্তের আয়তনটা বেড়ে যাচ্ছে। এরপরও আরো কিছু কিছু প্রক্রিয়া কাজ করছে, আমি একটু করে বললাম। সেটার মধ্যে আসলে আমাদের কিডনির একটা বড় ভূমিকা আছে। এখন তাহলে আমি এই কথা বলতে পারি যে আসলে আয়তন রিসেপ্টরের প্রভাব কিন্তু রক্ত সংবহন তন্ত্র এবং রাচনতন্ত্র উভয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা কয়েকটা সাধারণ হৃদরোগের কথা বলি, যেমন হার্ট অ্যাটাক। আমরা জানি হার্ট অ্যাটাক কি। হার্ট অ্যাটাক হচ্ছে যখন হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন হৃৎপেশিতে রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যায়। এর প্রভাবে যে রোগটা হচ্ছে সেটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক। এরপরে আসো হার্ট ব্লকটা কি। যখন দেখো এসএ নোড থেকে অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে সৃষ্ট উদ্দীপনা কোথায় যাচ্ছে, এবি নোডে যাচ্ছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলারে যাচ্ছে, এরপর নিলয়ে যাচ্ছে, পার্কিনজি তন্তুতে যাচ্ছে, এভাবে যাওয়ার কথা। কিন্তু কোনো কারণে যদি উদ্দীপনা যদি ত্রুটিপূর্ণ হয় বা যে উদ্দীপনাটা উৎপন্ন হচ্ছে সেটা যদি সঠিকভাবে পরিবাহিত না হয়, তখন কিন্তু হার্ট ব্লক বা হৃদ অবরোধ, হার্ট ব্লকটাই আমরা বেশি চিনি, হার্ট ব্লক হয়ে থাকে। এটা যে মানে আমাদের হৃৎপিণ্ডের যে স্টিমুলেশন বা উদ্দীপনা ইম্পালস যে অংশগুলো প্রবাহের সাথে বা পরিবাহী হচ্ছে যেসব জায়গা দিয়ে, এসএ নোড বলো, এবি নোড, পার্কিনজি তন্তু কিংবা হিঞ্জ বান্ডেল, এগুলো যে কোনো একটাতে আক্রান্ত হতে পারে। এরপরে হার্ট ফেলিওর, এটা হচ্ছে অলিন্দ বা নিলয় যদি কোনো একটা কাজ না করে বা উভয় সংকোচন এবং প্রসারণ ক্ষমতা যদি লোপ পায়, তখন আমরা সেটাকে বলছি হার্ট ফেলিওর। এরপর হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে যখন খুব মানুষ ক্লান্ত থাকে বা অবসাদের সময় হৃৎপেশিতে রক্ত সঞ্চালন যখন হ্রাস পায়, তখন বুকের নিচে একটু চিনচিনে ব্যথা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। করোনারি থ্রম্বোসিস কি। করোনারি থ্রম্বোসিস হচ্ছে করোনারি ধমনীতে যখন মেদ জমে যাচ্ছে, তখন কিন্তু এটা লুমেনটা আস্তে আস্তে কি হচ্ছে, লুমেনটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। তখন কিন্তু কি হয়ে যায়, উচ্চ রক্তচাপে এই যে করোনারি যে ধমনীটা আছে সেই ধমনীটা কিন্তু কি হয়ে যায়, ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে করোনারি থ্রম্বোসিস। তাহলে তোমরা বুঝতে পারছো হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক বা হার্ট ফেলিওর, এই রোগগুলো কি, এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা এই যে রোগগুলো, আমি করোনারি থ্রম্বোসিসের কথা বললাম বা অ্যাঞ্জিনা, এই রোগটা আমার হয়েছে কিনা বা আমাদের হয়েছে কিনা বা কারো হয়েছে কিনা, যখন আমরা কিভাবে বুঝতে পারি, যেমন সাধারণ কিছু আমরা পরীক্ষা করে থাকি, যেমন ইসিজি। এটা একটা নর্মাল ইসিজি। এই নর্মাল ইসিজিটা কি, আসলে যে বললাম আমাদের যে ইম্পালসটা অর্থাৎ এসএ নোড থেকে যে স্পন্দনটা পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ছে, এটা তো আসলে একটা তড়িৎ বিভব বলতে পারে। এই তড়িৎ বিভবটা যদি আমি বাইরে থেকে একটা গ্যালভানোমিটার বা ইলেকট্রোডের সাহায্যে কিন্তু কি করছে, এটা রিড করতে পারছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এখন ইলেকট্রোকার্ডিওগ্রামে কি আছে, অনেক সময় ইসিজির একটু বর্ণনা চাইতেও পারে, আসলে আমরা একটু দেখি। এখানে পি ওয়েভ, এই পি ওয়েভটা কি, এটা হচ্ছে পি ওয়েভটা হচ্ছে আমাদের সাইনোয়েট্রিয়াল নোড থেকে যে স্পন্দনটা আমাদের কোথায় যাচ্ছে, ওলিন্দে যাচ্ছে, সেটা হচ্ছে এসএ নোড। এরপরে এটা যখন অ্যাবি নোডে যায়, তখন এটা উচ্চতা সর্বাধিক, অর্থাৎ এই জায়গাটাতে আসলে তার মানে আমরা বুঝলাম যে এটা অ্যাবি নোডে গিয়েছে। এরপর হচ্ছে পিআর অবকাশ, ইন্টারভেলটা আমি একটু পরে বলবো। এরপরে আসো কিউআরএস। এখানে তিনটা তরঙ্গ, কিউ আর এস, এই যে তরঙ্গটা, এই একটা কমপ্লেক্সও বলতে পারো। এটা দ্বারা এটা তিনটা তরঙ্গের উদ্ভব করছে। এটা যাচ্ছে কোথায়, এটা কিউএস যে তরঙ্গ সমষ্টি, এটা হচ্ছে নিলয় পেশিতে যে স্পন্দনটা যাচ্ছে সেটা। এখানে এরপর আসো কিউএফ। এরপর কিউটি বা ইন্টারভেল আছে এসটি সেগমেন্টে। কিউএফটা কি, কিউএফটা হচ্ছে আসলে এটা ঊর্ধ্বমুখী তরঙ্গ। এই ঊর্ধ্বমুখী তরঙ্গটা হচ্ছে নিলয়ের পূর্ব অবস্থায়, অর্থাৎ নিলয়তে ইয়েতে যাওয়ার পরে, স্পন্দনটা যাওয়ার পরে আবার যখন নিলয় পূর্ব অবস্থায় ফিরে আসছে, তখন যে তড়িৎ উৎপত্তি, মানে এই পূর্ব অবস্থায় ফিরার
পূর্বাবস্থা প্রাপ্তিকালে যে তড়িৎ বা কারেন্টটা উৎপত্তি হচ্ছে, তার ফলে টি ওয়েভের সৃষ্টি হয়। তোমরা আরেকটা দেখছো ইউ ওয়েভ, এটা আসলে ন্যাচারালি দেখা যায় না। ইউ ওয়েভটাকে বলা হয় যে পার্কিনজি তন্ত্রে যে যখন স্পন্দন তন্ত্রে যখন স্পন্দনটা যাচ্ছে তখনই ইউ ওয়েভটা সৃষ্টি হয়ে থাকে। এই যে আর কিছু আছে যেমন পিআর ইন্টারভেল বা পিআর অবকাশ, সেটা কি, এটা হচ্ছে পি তরঙ্গতে শুরু হয়ে আর তরঙ্গ পর্যন্ত এটা বিস্তৃত। এই এই সময়কাল থেকে এইটাকে আবার অবকাশ বলছে হয়। এটা হচ্ছে আসলে এসএন উঠ হতে স্পন্দন প্রবাহের উৎপত্তি নিলয় পর্যন্ত বিস্তৃতির পরিমাপক হিসেবে কাজ করছে। এবং কিউটি অবকাশটা এটা এটা তোমার এটা হচ্ছে নিলয় পেশির যে ডিপোলারাইজেশন, এটা মানে ডিপোলারায়নের যে সমাপ্তি হচ্ছে, এটা পরিমাপক হিসেবে কিউটি অবকাশটা ব্যবহৃত হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি অবকাশ আছে। এসটি অবকাশ আছে, এটা হচ্ছে ডিপোলারাইজেশন নিলয় পেশির, আর এটা হচ্ছে এসটিও, এটা হচ্ছে রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন আছে, রিপোলারাইজেশন, এগুলো আমি তোমাদেরকে আগে বলেছি, আগের ক্লাসে বলেছি এই কাজটা করে থাকে। এখন এখানে নির্দিষ্ট কিছু সময় আছে, সময়গুলো যদি ব্যর্থ হয় বা ওয়েভগুলো যদি ঠিক মতো না হয়, অনেক সময় এটা বিপরীতমুখী হতে পারে, তাহলে বোঝা যায় যে বিভিন্ন, যেমন ধরো যদি বিপরীতমুখী পি ওয়েভটা যদি বিপরীতমুখী হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ঋতু স্পন্দনের অস্বাভাবিকতা রয়েছে। কিংবা ধরো পি তরঙ্গটা যদি যতটুকু মানে থাকার কথা, সেটা যদি আকারটা বৃদ্ধি পায়, তার মানে বুঝবো যে এটা কি অলিন্দের আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তারপর ধরো টি তরঙ্গের স্থিতিকাল, মানে যদি স্থিতিকাল বা পরিবর্তন হয়ে যায় সময়টা, তখন আমরা বলবো যে এখানে হৃদপেশির অবক্ষয় হয়েছে। বা এখানে যে যেমন ধরো পি তরঙ্গটা যদি একদম অনুপস্থিত থাকে, তাহলে হয়তো তাহলে আমরা শনাক্ত করবো যে অলিন্দের যে ছন্দময়তাটা আছে সেটাতে বিঘ্নতা হচ্ছে, কোনো ধরনের প্রবলেম আছে। এইভাবে এইভাবে আসলে ইসিজি থেকে বিভিন্ন ভাবে রিডটা নেওয়া হয়। এরপর আসে ইটিটি। এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম ধরে ব্যায়াম করার পরে আমাদের যে ধমনীর স্পন্দনের হার রেকর্ড করা হয় ইটিটি। তোমরা দেখবে অনেক সময় একটা ট্রেডমিলের উপর দৌড়াতে বলে, তারপর হচ্ছে কি বিভিন্ন ইলেকট্রোড লাগানো থাকে, তখন এই এক্সারসাইজটা করার পরে যে মানে রক্ত হৃৎপিণ্ডের যে রক্ত সেচন ক্ষমতাটা নির্ণয় করা হয়। এর ফলে আসলে কোথাও কোনো হৃৎপিণ্ডের স্নায়ু সংযোগে বলো বা হৃৎপেশি দুর্বল হয়ে গেল কিনা, এই ধরনের অস্বাভাবিকতাগুলো ধরা পড়ে। এরপর ইকোকার্ডিওগ্রাম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ রেকর্ড করার পদ্ধতি থেকে ইকোকার্ডিওগ্রাম বলা হয়ে থাকে। এই ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে এখানে কি প্রতিধ্বনিতা আসলে এখানে বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ব্যবহার করা হয়, এটা প্রতিধ্বনি লিপিবদ্ধ করা হয় এটার মাধ্যমেও বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা হয়, হৃৎপিণ্ডে যে ভালভের সমস্যা হয়েছে কিনা, ধমনীতে কোনো টিউমার তৈরি হলো কিনা, এই ধরনের বিভিন্ন পরীক্ষাগুলো করে থাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করি আজকের এই লেকচার থেকে তোমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছে সবাই আনসার গুলো করতে পারবে।